প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পেয়েছিলেন তারেক রহমান। গুঞ্জন ছিল খুব দ্রুতই তিনি ভারত সফরে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। কূটনৈতিক ও ভূ রাজনৈতিক নানা সমীকরণে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পথেই আগাচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কাঁটাতার বেষ্টিত ওই দেশটি, দাদাগিরি ফলানো ওই দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে কঠিনভাবে নাকশ হয়েছে। তারা এখন ওই অনেকটা নতুন বউয়ের মতো শ্বশুর বাড়িতে গিয়ে যেরকম নতুন বউ ঘুমটা দিয়ে থাকে, তারেক রহমানকে দেখে এরকম ঘুমটা দেওয়া শুরু করেছে। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে, মাননীয় স্পিকার, এই প্রশ্নে মাননীয় স্পিকার আমরা অর্থাৎ সংসদে বিরোধী দল এবং সরকারি দল আমি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এখানে ভারতের সেবাদার যারা আছে তাদেরকে চিহ্নিত করেন, বিদেশি যারা দালাল আছে তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে এবং বাংলাদেশকে দালাল মুক্ত করতে হবে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের দেশকে আমরা রক্ষা করব। তো এখনো 5 মাসের মধ্যে কেউ একবারও মুখে আনে নাই। সবচেয়ে বড় ওয়াদা সেটা কি জানেন? 31 দফা 2023 সালেই এই 31 দফা দিছিল। শেখ হাসিনার আমলেই ওনাদের এই 31 দফা ওনারা দিছিল যে আগামী নির্বাচনে যদি আমরা আসতে পারি এই 31 দফা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সে 31 দফার কোনো কথা শুনেন না। মির্জা ফখরুল সাহেব বলে আমরা সংশোধন করব এই সংবিধান, সংস্কার করব না। কিন্তু 2023 সালে ওনার মুখে আমরা শুনছি ওনাদের প্রথম দফাটা ওই 31 দফার প্রথম দফাটাই সংস্কার করবে। ওনারা যদি ক্ষমতায় আসতে পারে এই দেশের সবকিছু সংস্কার করবে। মনে রাখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন ধরাবেন না। এই প্রজন্মের আর পরীক্ষা নেবেন না। এরা পরীক্ষিত, এরা বিজয়ী, এরা বীর। জামাতের হেল্প ছাড়া বিএনপি কিছুতেই সফল হতে পারবে না। তো দর্শক, বিএনপির আলামত খুবই খারাপ, মোটেই ভালো না। তো দর্শক, বিএনপি অতীতে সফলভাবে মোটামুটি পূর্ণ মেয়াদ পূরণ করতে পেরেছে বড় ধরনের অঘটন ছাড়া 2001 থেকে 2006। তখন কিন্তু জামাত ছিল, যদিও শেষে 111 ঘটেছে, বাট 111 ঘটেছে তো বিএনপির মেয়াদ শেষ হওয়ার পর। বিএনপির মেয়াদের একদিন আগেও কিন্তু বিএনপির পতন হয়। তখন কিন্তু জামাত সাথে ছিল এবং তখনও ভয়াবহ দুর্নীতি করে, অর্থ পাচার করে একটা তুলকামাল কাণ্ড ঘটিয়েছিল বিএনপি সরকার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। জামাতের হেল্প ছাড়া বিএনপি কিছুতেই সফল হতে পারবে না। তো দর্শক, বিএনপির আলামত খুবই খারাপ, মোটেই ভালো না। তো দর্শক, বিএনপি অতীতে সফলভাবে মোটামুটি পূর্ণ মেয়াদ পূরণ করতে পেরেছে বড় ধরনের অঘটন ছাড়া 2001 থেকে 2006। তখন কিন্তু জামাত ছিল, যদিও শেষে 111 ঘটেছে, বাট 111 ঘটেছে তো বিএনপির মেয়াদ শেষ হওয়ার পর। বিএনপির মেয়াদের একদিন আগেও কিন্তু বিএনপির পতন হয়নি। তখন কিন্তু জামাত সাথে ছিল এবং তখনও ভয়াবহ দুর্নীতি করে, অর্থ পাচার করে একটা তুলকামাল কাণ্ড ঘটিয়েছিল বিএনপি সরকার। তার মধ্যে যতটুকু ভালো কাজ ছিল, নকলমুক্ত বাংলাদেশ করা এবং 2টা মন্ত্রণালয় যারা দুর্নীতিমুক্ত ছিল বিকজ অফ জামাত ইসলাম। নকলমুক্ত বাংলাদেশ করার থিওরি যেটা ডক্টর ওসমান ফারুক করেছিলেন, ইহসানুল হক মিলনের কোনো ভূমিকা নেই, ওটা কিন্তু আলী হাসান মুজাহিদের ব্রেনচাইল্ড, সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তৎকালীন। দর্শক, এই জন্য বিএনপির ইতিহাস, সফলতার ইতিহাস হচ্ছে জামাত ইসলামীর হেল্পে মোটামুটি সফল হওয়া। 91 তো ক্ষমতা এসেছে জামাতের একদম সরাসরি কৃপায়, কিন্তু সরকারে জামাত ছিল না, যার ফলে 91-তে বিএনপির অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছিল। বিশেষ করে 3 বছর পরে ভয়াবহ আন্দোলন, হরতাল, অবরোধের এমন একটা অবস্থা হয়েছিল, অস্থির একটা অবস্থা, ঠিকভাবে দেশ চালাতে পারেন এবং বিএনপির পরিকল্পনা কিন্তু সফল হয়নি। এটা ইতিহাস। এটা কেন? এর কারণ হচ্ছে জিয়াউর রহমান, যার হাত ধরে বিএনপি, সে জিয়াউর রহমানের জন্মই হচ্ছে জামাতের হাত ধরে।
জিয়াউর রহমানের জন্ম 7 নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেটাকে আমরা বলি, ওই 7 নভেম্বরের মধ্যে দিয়ে। আর 7 নভেম্বর ছিল সিপাহী জনতার বিপ্লব। সিপাহী কারা? সাধারণ সিপাহী, জামাতপন্থী সিপাহী, ইসলামপন্থী সিপাহী, মুসলিম লীগপন্থী সিপাহী। কারণ 7 নভেম্বর তো আর বিএনপি ছিল না, বিএনপি তো আরো পরে। জনতা কারা? ঢাকার রাজপথে মিছিল করেছে, সমাবেশ করেছে ভিক্টোরিয়া পার্কে জামাতের ঢাকা মহানগরীর তৎকালীন আমির, যে জামাত তখন নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ থাকলেও তো জামাতের কার্যক্রম চলত। জামাত এবং ইসলামপন্থীদের নিয়ে আরো অনেকে ছিল। 7 নভেম্বর একটা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের উত্থান হয়েছে। তারপরে জিয়াউর রহমান আস্তে আস্তে জিয়াউর রহমান হয়ে উঠছে এবং বিএনপি কায়েম করেছে। যার ফলে জামাতের হেল্প ছাড়া বিএনপি আসলে কিছুই পারে না। এটা রক্ত মাংস এটা বলে যে তোমরা সফল হতে হলে জামাত লাগবে। যেমন আপনার রক্ত চলাচল যদি স্বাভাবিক থাকতে হয়, তাহলে নিয়মিত কিছু আপনার খাবার খেতে হবে, আপনার রক্তের কিছু উপাদান খাবারের মাধ্যমে নিতে হবে, নইলে তো স্বাভাবিক থাকবে না। ওইরকম যে জামাত লাগবে। তো এখনকার দেশের যে অবস্থা, বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতা এসেছে। এবার তো প্রত্যাশিত ছিল আবার জামাত বিরোধী দল যে না, জামাত ছাড়াই বিএনপি সফল হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ক্রাইসিস বিএনপি ট্যাকেল দিতে পারছে না, একদম লেজে গোবরে মাখিয়ে ফেলে। ভয়াবহ রকমের ব্যর্থতা, ভয়াবহ রকমের ব্যর্থতা। এটা কোনো সভ্য দেশের সরকার হতে পারে না। বিএনপির যে অবস্থা, রাজধানী ঢাকায় আপনারা দেখেছেন যে জলাবদ্ধতা, বিশেষ করে এইচএসসি পরীক্ষা নিয়েছে প্রচুর বৃষ্টির মধ্যে, পানির মধ্যে, নৌকায় চড়ে 3 ঘন্টা পুরো ভিজা শরীর নিয়ে আমাদের ছেলেরা মেয়েরা পরীক্ষা দিয়েছে। আপনি একটু চিন্তা করেন তো, কোন স্টুপিড গভর্নমেন্ট ছাড়া এই কাজ করে? যে পরীক্ষায় A+ পাওয়ার কথা ঢাকার প্রথম সারির কলেজগুলোর শিক্ষার্থীরা, ফিজিক্স পরীক্ষা ছিল সম্ভবত, সবাই স্বপ্ন দেখেছে আমি ভালো করব, যেটা ভর্তি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে তাদের মনের অবস্থার উপর একটা মারাত্মক প্রভাব পড়েছে, অসুস্থ শরীর নিয়ে, এবং অনেকের অলরেডি জ্বর এসেছে। পরীক্ষা দিয়েছে, পরীক্ষা ভালো হয়নি, অনেকে কান্না করেছে। কি একটা অবস্থা! তো দর্শক, এই যে অবস্থা, এটা খুবই নেগেটিভ যে তারা কোনো একটা বিষয় ট্যাকেল দিতে পারছে না। এবং জনবদ্ধতার জন্য, মানুষের জন্য আমাদের নারীরা ভিজে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এবং রাস্তার এক পাশ থেকে আরেক পাশ নিতে 100 টাকা 150 টাকা ভাড়া নিচ্ছে, যেটা কয়েক সেকেন্ড লাগে হেঁটে যেতে, কিন্তু যেতে পারছে না পানির কারণে। কারণ গাড়িতে উঠতে হবে ওপার যেয়ে, তো ওপার যেতে হলে 100 টাকা নিতে হবে। কি একটা ভয়াবহ অবস্থা! এই জন্য রাষ্ট্রের ভূমিকাটা কি বলেন তো? অনেকে হেল্প করেছে, ডাকসু বিবি সাদিক কায়েমের তৎপরতা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কিন্তু সরকার কি করেছে? সরকার দলের লোকজন কি করেছে ঢাকায় এই পানিবন্দী মানুষের জন্য? কোনো তাদের রেসপন্স দেখেছেন? কিচ্ছু না, একদম ধনচা। চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, আরো বিভিন্ন জায়গায় বন্যার সম্ভাবনা আছে। চট্টগ্রামের বন্যায় কি করেছে বিএনপি সরকার? আচ্ছা, এক সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বলতে একজন মন্ত্রী থাকতেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বা এরকম নানান সময় নানানজন ছিল। কিন্তু বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী কে? আমি নাম জানি না, আপনি জানেন? বাংলাদেশে দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারী চমৎকার কিছু আলোচনার সামনে এনেছে। বন্যা হয়েছে চট্টগ্রামে, আর মাননীয় প্রধানমন্ত্রী গেছেন বরিশালে, যে এই বন্যা বৃষ্টিতে সবচেয়ে সেফ ছিল বরিশাল। এখানে কোনো জলাবদ্ধতাও ঘটেনি, যেটা ঢাকায় ঘটেছে, এবং বরিশালে বৃষ্টিও কম হয়েছে, এবং বৃষ্টির পানি নেমে গেছে নদীতে। তো বরিশালে যান, অথচ এখানে যাওয়া উচিত ছিল চট্টগ্রাম। এই প্রশ্ন তুলেছে নাসিরউদ্দিন পাটোয়ারী, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, যেখানে বন্যায় মানুষ মারা যাচ্ছে, ঢাকার শহরে মানুষ ভিজে যাচ্ছে, আমাদের বাচ্চারা তাদের জ্বর উঠছে এই ভেজার কারণে, পরীক্ষা দিতে যাওয়ার কারণে, সরকারের স্টুপিড ডিসিশনের কারণে, একটা ভয়াবহ একটা অবস্থা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলে যে আনন্দ করেন, সেলফি তোলেন, এটা দৃষ্টিকটু। এই দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টার করে চট্টগ্রামে যেতেন, এবং এই ধরনের আনন্দ বা চিল টাইপের প্রোগ্রাম বাদ দিতেন, কারণ মানুষ মারা যাচ্ছে। আপনি চিন্তা করেন, এই সামান্য একটু বন্যায়, যেখানে ওটা তেমন কিছু হওয়ার কথা না, এটা রাষ্ট্র যদি সক্রিয় থাকতো, তার পূর্ণ সক্ষমতা দেখাতো, বা চীন কিংবা যুক্তরাষ্ট্র বা এইসব দেশের সরকার প্রাকৃতিক দুর্যোগে যে সক্ষমতা দেখায়, তার 3 ভাগের 1 ভাগ সক্ষমতা দেখলে একজন লোক মারা যেত না, অথচ 40 জনের মতো লোক মারা গেছে। এবং সরকারের কোনো মন্ত্রী বা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বা কারো কোনো ভূমিকা দেখি না। প্রশাসনও গা ছাড়া ভাব। ত্রাণ যা দিয়েছে, জামাত দিয়েছে আর সুন্নাহ ফাউন্ডেশন দিয়েছে, ছাত্র দলের লোকজন কিছু মুড়ি টুড়ি নিয়ে গিয়েছে লোক দেখান। কিন্তু রাষ্ট্র বা সরকার এখানে কি করেছে? যেটা উচিত, যে পানির কারণে আমার খাবার টাবার খেতে পারছি না, সরকার প্রয়োজন হেলিকপ্টার থেকে খাবার আমার টিনের উপর, আমার ঘরের সামনে পানির মধ্যে ফেলে দিয়ে যাবে, শুকনো খাবার পলিথিন ভরে, সেটা আমি এনে খাবো। এটা হওয়ার কথা ছিল। এটা কোনো ব্যাপার? কয়েকটা উপজেলায়, 10টার মতো উপজেলায় পানি, তার মধ্যে 2-3টে বেশি পানি, ওইখানে প্রত্যেকটা মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, জরুরি প্রয়োজনীয়তার ঔষধ, স্যালাইন, পানি কিংবা শুকনো খাবার পৌঁছে দেওয়া, এটা তো কোনো ব্যাপারই না। এটা কয়েক ঘন্টার ব্যাপার রাষ্ট্রের জন্য। কোন উদ্যোগ দেখেছেন? সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই তো, যে তোমরা 10টা উপজেলায় 40-50টা হেলিকপ্টার নিয়ে যাও বাবা, কষ্ট করা লাগবে না, অথবা আর 100 স্পিড বোট নিয়ে যাও, মুহূর্তের মধ্যে
সমস্ত বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে পারে এবং তাদের কাছে খাবার পৌঁছে দিতে পারে। কারণ এইসব বন্যা তো আর বেশি দিন থাকে না, 2-3 দিন, 3-4 দিন। এরকম কিছু দেখেছেন না? কিন্তু আমরা দেখেছি কি, যে বন্যা হয় চট্টগ্রামে, মাননীয় প্রধানমন্ত্রী যান বরিশালে, এবং বন্যায় মানুষ মারা যায়, ওদিকে তিনি ঢাকা মেডিকেলে যেয়ে সেলফি তোলেন। এই প্রশ্নগুলো আমাদের তোলা দরকার, পারছে না। তো এখানে যদি এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বটা যদি জামাত ইসলামীকে দিত, তাহলে দেখতেন যে কি করে। এই যে আমি বলছি না, একজন মানুষও কোন বেসরকারি ত্রাণের অপেক্ষায় থাকতে হতো না, রাষ্ট্রীয় ত্রাণ পেত এবং সবাইকে উদ্ধার করত। এবং এই যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব জামাতের হাতে থাকলে এই যে অঘটন, এটা ঘটতো না। তো বিএনপির আলামত আমরা ভালো দেখছি না। এরকম যে কোনো একটা অঘটনকে কেন্দ্র করেই আন্দোলন ছড়িয়ে পড়বে, দেখবেন যে বিএনপি নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পথেই আগাচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কাঁটাতার বেষ্টিত ওই দেশটি, দাদাগিরি ফলানো ওই দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে কঠিনভাবে নাকশ হয়েছে। তারা এখন ওই অনেকটা নতুন বউয়ের মতো শ্বশুরবাড়িতে গিয়ে যেরকম নতুন বউ ঘুমটা দিয়ে থাকে, তারেক রহমানকে দেখে এরকম ঘুমটা দেওয়া শুরু করেছে। শুরুটা হয়েছিল চীন সফর দিয়ে। তারা আশা করেছিল বিএনপি ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর দিয়ে শুরু করবে, সেখানে যে একটু নমো নমো করবে, দাদা দাদা করবে, হ্যাঁ বলবে দাদা আপনারা ছাড়া তো আমাদের আর কেউ নাই, এইটা চিন্তা করেছিল। কিন্তু এটার ব্যাপারে বিএনপির ভিতরে একটা গোষ্ঠী, বিশেষ করে ফজলুর রহমানের মতো ভারতীয় গুপ্তচর যারা আছে, এই ধরনের একটা গোষ্ঠী তারা চেষ্টাও করেছিল প্রধানমন্ত্রীকে প্রথমে ভারত নিতে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত না পেয়ে তারা ঘোষণা করলেন যে দক্ষিণ এশিয়ার যে কোনো একটা দেশ দিয়ে শুরু হবে। পরবর্তীতে তো আপনারা জানেন যে চীন সফর দিয়ে শুরু করলেন, মালয়েশিয়া এবং চীন দিয়ে। চীন সফরের কথা যেদিনই বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হলো, ওদিন থেকেই মূলত শুরু হয়েছে তাদের গাত্রদাহ, জ্বলতে পুড়তে শেষ হয়ে যাচ্ছে তারা। এরকম এক কথা, এত বড় সাহস, আমাদেরকে বাদ দিয়ে ওইখানে যায়, দেখিয়ে দেব। এরপর থেকেই তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়ায় অসংখ্য ধরনের প্রচার প্রপাগান্ডা এমন ভাবে চালিয়েছে। এমনকি জানেন যে বাংলাদেশের রয়ের স্টেশন কর্মকর্তা ছিল, তার ছেলে এখন চন্দন নন্দী, সে তো বিশাল বড় করে কলাম লিখে ফেললো। এমনকি বাংলাদেশে একসময় হাই কমিশনার ছিলেন বিনা সিকরি, সে পর্যন্ত গুসা প্রকাশ করে বললেন এটি মোটেই তাদের ঠিক হয় নাই। তারা এখন ভারতের উদ্বেগের বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করবে সেটি তাদের ভাবতে হবে। আর সে দেশের মিডিয়াগুলো তো বাংলাদেশ সম্পর্কে, বিএনপি সম্পর্কে এমন কিছু উদ্ভট কথাবার্তা বাজারে ছেড়ে দিল, যেটা শুনলে অনেকেরই ঘৃণায় বমি আসার মতো অবস্থা। যাই হোক, এরই ভিতরে চীন থেকেও একটা প্রতিবাদ, খুব কড়া একটা প্রতিক্রিয়া জানানো হলো যে একটি দেশ, স্বাধীন একটি দেশ, সে তার প্রধানমন্ত্রী কোন দেশে সফর করবে কি করবে না, কোথায় আগে করবে কোথায় পরে করবে, এটি একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তাহলে এখানে উদ্বেগ প্রকাশ করে বা ইনিয়ে বিনিয়ে যে ধরনের মায়া কান্না করা হচ্ছে, এতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দেশ আর একটি দেশের উপরে অযাচিত হস্তক্ষেপ করার এবং দাদাগিরি ফলানোর একটা পায়তারা তারা সেখানে শুরু করেছে। চীনের এই বিবৃতির পরে কিছুটা সুর নরম হয়েছিল, এরপরে তারা বসে থাকে নাই। এরপর তারা কি করলো, রাম মন্দিরকে কেন্দ্র করে বিএনপি সরকারকে চাপে রাখার জন্য সেখানে তারা হিন্দুদেরকে আবার মাঠে নামালো। ইউনূস সরকারের আমলে যা যা করেছিল, ইউনূস সরকারকে চাপে রাখার জন্য এমন কোন ধরনের ঘৃণ্য পদক্ষেপ নাই যা তারা গ্রহণ করে নেই। বিএনপি সরকারের আমলে এসেও তারা সেটা শুরু করলো। অথচ কথা ছিল কি, যেদিন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলেন সেদিন কিন্তু মোদী সরকারের একজন প্রতিনিধি এখানে এসে মোদীর আমন্ত্রণ পত্র কিন্তু প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেলেন তাদের, কারণ তাদের একটা ধারণা ছিল যে শেখ হাসিনা যা যা করেছে, আমাদের পায়ে যেভাবে নমো নমো করেছে, এই সরকারকেও সেটাই দিতে হবে। কিন্তু সেটা যখন দেয় নাই, দেখছে যে কিছুটা ওই আশায় ভাটা পড়ছে, তখন তারা এই ঘৃণ্য পথে হেঁটেছে। এরপরে তারা কিছু কিছু ব্যক্তিদের তালিকা দিয়েছিল যে এদেরকে গ্রেপ্তার করা যাবে না, ফ্যাসিবাদের দোসর যারা, যারা এখানে ভারতীয় যারা গুপ্তচর হিসেবে কাজ করে, এদেরকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু তারেক রহমান ওই কথাগুলো না শুনেই, এখানে আপনারা জানেন অল্প কয়েকদিন আগে ভারতের থেকে দুজন গুপ্তচর আটক করলেন, যাদের ভারতের সাথে নিয়মিত যোগাযোগ ছিল, রয়ের সাথে যোগাযোগ ছিল, সেনাবাহিনীর সাথে যোগাযোগ ছিল, এরকম দুজনকে গ্রেপ্তার করলেন। আর রাম মন্দির স্থাপন কাণ্ডের মূল হোতা রয়ের আরেক গুপ্তচর হরিদাস চন্দ্র, তাকে গ্রেপ্তার করলেন। শেখ হাসিনার কিছু দোসর শিরিন শারমিন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে যদিও জামিন দেওয়া হয়েছে। এরপরে যে সাবেক ডিজিএফআই এর দুজন কর্মকর্তা, দুজনই ভারতের গুপ্তচর, এদেরকে গ্রেপ্তার করলেন। এইগুলো দেখার পরে ওদের চোখের ঘুম টোটালি হারাম হয়ে গেছে, যে তাহলে তো যা চাচ্ছিলাম সেটা তো করে নেই, এটা করছে না। আর তারেক রহমানও এইগুলো করে একটা বার্তা তাকে দিতে চাচ্ছিল যে তুমি বিগত 17 বছর ধরে যে আকাম কুকাম এদেশের মানুষের সাথে করেছো শেখ হাসিনাকে দিয়ে, এইটা পুরোপুরি না শুধরানো পর্যন্ত তোমার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক হতে পারে না। বিষয়টা এখানে কিন্তু দুইটা লক্ষ্য করবেন। তারা চাচ্ছে চাপ প্রয়োগ করে, ছলে বলে কলে কৌশলে তাদেরকে এই বিএনপি সরকারকেও বা তারেক রহমানকেও হাসিনার মতো বানাতে, যে তাদেরকে নমো নমো করুক। আর তারেক রহমান যে কৌশলটি অবলম্বন করেছে সেটি হচ্ছে যে না, তুমি চাপ প্রয়োগ করে আমাকে তুমি আর নথি স্বীকার করতে পারবে না, আমার সাথে তোমার ডিলিংস হবে, এই ডিলিংসটা হতে হবে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। দাদাগিরি এবং ছোট ভাই বড় ভাই এই ধরনের চলবে না, সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে তুমিও যে সুবিধাটুকু পাবা আমাকে সেই সমান সুবিধাটুকু দিতে হবে। আর সর্বশেষ ওই দাদাবাবুদের মুখে চরমভাবে একটা চপেটাঘাত করেছে ভারতের অন্যতম একজন কুশীলব মুজাফফরকে গ্রেপ্তারের মাধ্যমে। মুজাফফরকে গ্রেপ্তারের পরেই তাদের ঘুম যাও একটু চোখে ছিল সেটা একেবারে পুরোপুরি ছুটে গেছে। মুজাফফর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী। আপনারা জানেন 1981 সালের 30 মে গভীর রাত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পরে
প্রধান যে আসামি ছিল এই মুজাফফর, কর্নেল মুজাফফর, ভারতে পালিয়েছিল। পরে কোনো এক ফাঁকে সে বাংলাদেশে এসে এই বনানী ডিওএইচএস এর ভিতরে থাকতো, পরিচয় গোপন করে, তার নাম পরিবর্তন করে, মুজাফফর নাম পরিবর্তন করে কোন একটা হিন্দু নাম সে গ্রহণ করেছিল, এখানে এসে লুকিয়ে থাকতো। এবং এই যে ৪৫টা বছর সে এখানে লুকিয়েছিল, এই ৪৫ বছরে একজন ব্যক্তির সাথে তার নিয়মিত যোগাযোগ হতো, সে হচ্ছে ওই যে মাসুদ উদ্দিন, ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা, ওটাও ভারতের রয়ের গুপ্তচর, আর এটা তো গুপ্তচর ছিলই। এই সূত্র ধরে এইখানে যে মুজাফফরকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারটা ভেরি ইন্টারেস্টিং। একটু বলি, হত্যাকাণ্ডের পরে সে পালিয়ে চলে গিয়েছিল, এরপরে কোনো এক ফাঁকে এসে বনানী ডিওএইচএস এর ভিতরে সে তার শ্বশুরের একটা ফ্ল্যাটে থাকতো, নাম পরিচয় তার চেহারার সুরত সবকিছু পরিবর্তন করে ফেলেছিল। এরপরে এই মুজাফফরের মেয়ে ভারতীয় একটা কোম্পানি, আপনারা জানেন এয়ারটেল, সেই এয়ারটেলে চাকরি করতো। এইটা গোয়েন্দারা খুঁজে বের করে, এই মেয়ের প্রতি তারা নজর রাখতে শুরু করে, নজরদারিতে রাখে, মেয়েটা কোথায় যায়, কোন বাড়িতে ঢোকে, এই বাড়িটা মোটামুটি একটা ঠিকানা তারা শনাক্ত করে। তো যখন নিশ্চিত হয়ে যায়, ওই দিন গত বৃহস্পতিবারে গভীর রাতে তারা ওই বাড়িতে প্রবেশ করে, এবং প্রবেশ করে ডিবি সেখানে একটা নতুন কৌশল অবলম্বন করে। আমরা আপনার মেয়ের কলিগ ওই অফিস থেকে এসেছি, আপনার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই। তো মুরব্বী এসে দরজা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে বলছে, এত রাত্রে আমার মেয়ের কলিগ আপনারা অফিসিয়াল কাজে আসছেন, তো কি কাজ এমন আমাকে বলেন। তো ডিবি তখন বলছে যে মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে, আমরা আপনার মেয়ের সাথে কথা বলতে এসেছি, তাকে একটু ডাকুন, আমরা তার সাথে কথা বলে চলে যাই। অপরাধ করলে অপরাধ কোনোদিন সে লুকাতে পারে না, যতই সে গোপন রাখুক। মুখ ফুসকে বের করে ফেলেছে, আমি মুজাফফর, আমি ওর বাবা, আমাকে বলেন প্লিজ। আর এই যে কথাটুকু, এই যে কয়েক সেকেন্ডের যে কথোপকথন, এর ভিতরে এই মুজাফফরের এই নাকের উপরে, যে ঠোঁটের উপরে একটা তিল ছিল, ওই সময় যখন এই হত্যাকাণ্ডটা ঘটে তখনই মোটামুটি এই ওর একটা চিত্র এঁকে ফেলেছিল। তো এইটা নিয়ে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করতো এবং এইটা নজরে রাখতো যে তাহলে একে খুঁজতে হলে এইটা লাগবে, এই বিশেষ চিহ্নটা লাগবে। তো গোয়েন্দারা ওই সময়টুকুর ভিতরে একেবারে নিশ্চিত করে ফেলে যে হ্যাঁ, তার ওইখানে সেই কালো তিলটা আছে। আর এরপরে যখনই বলেছে যে আমি মুজাফফর, সাথে সাথে একজন পকেট থেকে হ্যান্ডকাপ বের করে ওর হাতের ভিতরে পরিয়ে দিয়েই ব্যাস টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এসেছে। এই জন্য অপরাধী যতই তার সমস্ত কিছু মুছে ফেলুক, চিহ্ন মুছে ফেলুক, কোনো না কোনো চিহ্ন সে রেখে দেয়, আর সেইটার মাধ্যমে সে ধরা পড়ে। ৪৫ বছর পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ভারতীয় দালাল যারা এদেশে আছে, যারা রয়ের গুপ্তচর এদেশে আছে, এরা দাবি তুলেছে যে না, তাড়াতাড়ি তাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে এত বছর পরে, তাহলে তাকে অতি দ্রুত ফাঁসি কার্যকর করা হোক। কিন্তু আমাদের দাবি না, তাকে এই মুহূর্তে ফাঁসি কার্যকর করা যাবে না, তাকে রিমান্ডে নিতে হবে। রিমান্ডে নিয়ে তার সাথে আর কারা কারা ছিল, কে তাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে, কেন করেছে, কত টাকার ডিলিংস হয়েছিল, এর সাথে আর কোন কোন বিদেশি শক্তি জড়িত আছে, বাংলাদেশে কারা তাকে ইন্ধন দিয়েছে, কারা তাকে সাপোর্ট দিয়েছে, কারা তাকে প্ররোচিত করেছে, কারা তাকে বেনিফিটেড করেছে, কারা বেনিফিটেড হয়েছে, এই সমস্ত ক্লুগুলো তার কাছ থেকে বের করে নিয়ে তারপরে তার ফাঁসির কার্যকর করতে হবে। জিয়াউর রহমানের খুনিকে আমরা বেঁচে থাক এটি কখনোই চাই না, তবে তার ফাঁসির আগে অবশ্যই এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো না করে যদি তাকে ফাঁসি কার্যকর করা হয়, তাহলে কিন্তু ওই হত্যাকাণ্ডের যে মোটিভ, সেটি কিন্তু অধরাই থেকে যাবে। যাই হোক, এই সমস্ত কারণগুলোতে এই দাদাবাবুরা তারেক রহমানের উপরে এমনভাবে চটেছে, এমনভাবে তার উপরে খেপেছে, এখন তারা সর্বশেষ যে পদক্ষেপটি নিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ডিসেম্বরে ঢুকিয়ে দেবে, এই বয়ান মাঠে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এই তারেক রহমানকে চাপে রাখার একটা কৌশল তারা অবলম্বন করেছে। আর তারেক রহমান তো এটি বুঝতে পেরেছে, বুঝেই তারেক রহমান একেবারে পরিষ্কার করে ঘোষণা করেছে যে আপাতত দিল্লি সফরে যাওয়া তারেক রহমানের হচ্ছে না। তার মানে বার্তা কিন্তু একটি দিয়ে দিয়েছে যে শয়তানি খেলা খেলছো, এই শয়তানি বন্ধ না করলে আপাতত তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে না। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিলেন যে আপাতত দিল্লিতে তার সফর হচ্ছে না, এটার মাধ্যমে কিন্তু ভারতীয় যে বার্তা দেবার সেটি দেওয়া হয়ে গেছে যে আপনি যদি দাদাগিরি ফলাতে থাকেন আর বাংলাদেশের ভিতরে যখন যদি শয়তানি করতে থাকেন, তাহলে আপনার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক হবে না। আপনি আপনার সমস্ত এই যে চরিত্রের উপরে যে কলঙ্ক লাগিয়েছেন, যে দাগ লেগে আছে, এদেশের জনগণের সাথে যে নষ্টামি করেছেন আওয়ামী লীগকে দিয়ে, ওই সমস্ত নষ্টামিগুলো নাকে খত দিয়ে আপনি আসেন আমার কাছে, ক্ষমা চান দেশের জনগণের কাছে, তারপরে আপনার আমার সম্পর্ক স্বাভাবিক পথে এগিয়ে যেতে পারে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।